তৃতীয় পরিকল্পনা কমিউনিটি কিচেন শেয়ারিং সার্ভিস, মানে কমিউনিটির মধ্যে যারা রান্নার জায়গা পায় না বা ছোট খাবারের ব্যবসা করতে চায় তাদের জন্য শেয়ার্ড কিচেনের ব্যবস্থা। একইভাবে মানে সবাই মিলে শেয়ার করবে এরকম কিচেন, একইভাবে জায়গা দেবে কমিউনিটি, ইলেকট্রিসিটি গ্যাস দেবে পৌরসভা, প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হবে, একেবারে মডার্ন কিচেন হবে, অনেকগুলো চুলা থাকবে, সার কইরা ধোয়ার জায়গা থাকবে, এমনকি বাসনপত্র ধোয়ার জায়গা থাকবে, কিচেন ব্যবহার করা শিখাই দেবে, দলে দলে এসে রান্না করবে, খাবার আর পুষ্টি নিয়ে আলাদা ক্লাসের ব্যবস্থা থাকবে, কুকিং ক্লাস হবে ছাত্রছাত্রীদের জন্য, তারা উৎসব করে রান্না শিখবে এসে দলে বেঁধে। কয়েকটা পরিবার চাইলে একসাথে রান্না করতে পারে, তাদের কিন্তু একসাথে রান্না করলে কিন্তু খরচা কমে, একটা বরকত বাড়ে, পুষ্টিকর এবং পরিচ্ছন্ন রান্না হবে, দ্রুত রান্না হবে, খরচা কমবে, কমিউনিটি এনগেজমেন্ট হবে। 3 নাম্বার আইডিয়া, এই যে আমরা যে বর্জ্য তৈরি করি, যেগুলো ফেলাই দিই, এইগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো দামি জিনিস, এবং বর্জ্যের মালিক কিন্তু আপনার কমিউনিটি। এই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের আমরা একটা পরিকল্পনা করতে পারি। কমিউনিটির যে কঠিন বর্জ্য, যেমন রান্নার বর্জ্য, জৈব বর্জ্য মানে হাগামতা ইত্যাদি, এবং কিছু অজৈব বর্জ্য, এগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা এবং পরিবেশ বান্ধব কম্পোস্ট সার তৈরি করে একটা সার্কুলার ইকোনমি প্রতিষ্ঠা করতে পারি। মানে আমি বর্জ্য তৈরি করলাম, সেটা দিয়ে আমি বিদ্যুৎ তৈরি করলাম, সেটা দিয়ে কম্পোস্ট সার তৈরি করলাম, মানে একইভাবে ঘুরতে থাকলো, আবার ওইখান থেকে বিদ্যুৎ, আবার ওইখান থেকে বর্জ্য, আবার ওইখান থেকে কম্পোস্ট সার, এটা চলতে থাকবে। এটাকে বলা হয় সার্কুলার ইকোনমি। প্রত্যেকটা বাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বর্জ্য আলাদা কইরা জৈব এবং অজৈব সংগ্রহ করা হবে, কাঁচ, প্লাস্টিক এবং ধাতু এগুলো পুনঃব্যবহারের জন্য আলাদা করা হবে, রিসাইকেল করার জন্য। একটা বায়োগ্যাস প্ল্যান্ট থাকবে, জৈব বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরি হবে, আর একটা কম্পোস্টিং ইউনিট থাকবে, মানে যেখানে সার তৈরি হবে, জৈব সার। বায়োগ্যাস উৎপাদনের পরে যে স্লারি বলে যেটা থেকে যায়, সেটা দিয়ে উন্নত মানের কম্পোস্ট সার তৈরি করা যাবে। তো এই কমিউনিটিতে যে ঘর বাড়ি আছে, স্ট্রিট লাইট আছে, ওইগুলা ওই বিদ্যুৎ দিয়ে সরবরাহ করা যাবে মাইক্রোগ্রিডে। এই প্রকল্প থেকে সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদন কত হইতে পারে আমি একটা হিসাব করছি। হিসাবটা হয়তো একটু ভুলভাল থাকতে পারে, বাট একটা ধারণা নেওয়ার জন্য আমি হিসাব করছি আর কি। আসলে হিসাবটা দেখি। ধরেন একটা কমিউনিটি যদি আমরা ধরি 500 পরিবারের, প্রত্যেক দিন 1 টন জৈব বর্জ্য উৎপাদন করে। 1 টন জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন হয় 100 কিউবিক মিটার। 100 কিউবিক মিটার বায়োগ্যাস থেকে প্রায় 200 কিলোওয়াট প্রত্যেক ঘন্টায় তৈরি হতে পারে। 500 পরিবার দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে পার ঘন্টায় 250 কিলোওয়াট হইলে 80% চাহিদা পূরণ করা সম্ভব এই বায়োগ্যাস দিয়ে। সে যেটা হাঁকবে মুদবে সেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে 80%। কর্মসংস্থান হবে, যেমন ধরেন বর্জ্য সংগ্রহ এবং পৃথকীকরণে 10 থেকে 15 জন লাগাইতে পারবো, বায়োগ্যাস প্ল্যান্ট পরিচালনায় 5 থেকে 7 জন, কম্পোস্টিং ইউনিটে 3 থেকে 5 জন, মার্কেটিং এবং প্রশাসনিক কাজে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে 5 থেকে 8 জন, মোট কর্মসংস্থান হবে 20 থেকে 30 জন। মানে একটা কমিউনিটিতে 500 পরিবারের 20-30 জনকে আমি চাকরি দিয়ে দিতে পারবো এই প্রকল্পে। আর এই যে বায়োগ্যাস প্ল্যান্ট, এইখান থেকে প্রত্যেক দিন গড়ে 0.5 টন জৈব স্লারি পাওয়া যাবে। এই স্লারিকে প্রক্রিয়াজাত করে প্রত্যেক মাসে 15 টন কম্পোস্ট সার উৎপাদন করা যাবে। প্রচুর দাম কিন্তু 15 টন সার, কম্পোস্ট সার, জৈব সার। স্থানীয় কৃষিখাতের জন্য এটা সার বিক্রি করা যাবে, এবং দেখা যাবে যে বাকি 20% বিদ্যুৎ, এই 20% বিদ্যুৎ এই জৈব সারের খরচ থেকে চলে আসবে, আর কিছু আলাদা থাকবে, এক্সট্রা থেকে যাবে টাকা পয়সা। এতে কি সুবিধা? একটা বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে, জমির নিচে বর্জ্য জমার হার কমবে, এবং এই যে গ্রিন হাউস গ্যাস যেটা বাইরে তাপমাত্রা বাইরে যাইতেছে পৃথিবীর, সেটা নিঃসরণ কমবে, স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন হবে পুরাটাই, কম্পোস্ট সারের মাধ্যমে অতিরিক্ত আয় হবে। এই কমিউনিটি আসলে বিদ্যুৎ খরচা লাগবেই না, কারণ ওই যে বললাম যে বাকি 20% বিদ্যুতের চাহিদা কম্পোস্ট বেসে করা যাবে। কর্মসংস্থান হবে, কমিউনিটির মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার একটা সচেতনতা হবে। এই প্রকল্প জাতিসংঘের সাহায্য পাবে, কারণ এইটা SDG গোলের সাথে সংযোগ আছে। জানেন তো, জাতিসংঘের একটা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা আছে, যা সব দেশ অর্জন করার জন্য কাজ করতেছে। সেই লক্ষ্য পূরণ করবে। আর একটু বুঝে নিই এটা আসলে কি। এইটা জাতিসংঘ 17টা টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়েছে 2015 সালে, এবং 2030 সালের মধ্যে এইটা অর্জনের পরিকল্পনা করেছে। আমাদের হাতে মাত্র 5 বছর সময় আছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্বে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে মানুষজন, তার একটা টেকসই, সমতা ভিত্তিক, সাম্য ভিত্তিক এবং উন্নত পৃথিবী গড়ে তোলা। এগুলো খুব ভালো ভালো জিনিস কিন্তু, যেমন দারিদ্র বিমোচন, চরম দারিদ্র দূর করা, ক্ষুধামুক্ত পৃথিবী করা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিত করা। আমরা কিন্তু কমিউনিটি কিচেন করে একটা খাদ্য নিরাপত্তারও কিছু অংশ করতে পারবো। স্বাস্থ্য কল্যাণ, শিক্ষা, গুণগত শিক্ষা এবং মানসম্মত শিক্ষা প্রদান করা, নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা, নিরাপদ পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা করা, স্বল্প খরচে পরিচ্ছন্ন জ্বালানি পাওয়া, যেটা আমরা এটা দিয়ে করবো আর কি, এই জ্বালানির এটা দিয়ে করবো। সবার জন্য উন্নত কর্মসংস্থান,
টেকসই শিল্পায়ন এবং এই ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, মানে রাস্তা, ব্রিজ, এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। দেশ এবং সমাজে বৈষম্য কমানো। বৈষম্য কমানো তো আমাদের জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। বাসযোগ্য এবং পরিবেশ বান্ধব শহর, এটা আমরা করতে পারবো এই যে বর্জ্য ব্যবস্থাপনা দিয়া। প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার, আমরা প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার করতে পারতেছি। গ্রিন হাউস গ্যাস নির্গমন করানো, আমরা কিন্তু এই যে বর্জ্য ব্যবস্থাপনা করে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে পারতেছি। সমুদ্রের যে সম্পদ সেটাকে সংরক্ষণ করা, স্থলে যে জীব বৈচিত্র্য আছে, বন জীব বৈচিত্র্য, এটা সংরক্ষণ করা, একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। সমাজে তখন শান্তি থাকবে যখন সমাজে কর্মসংস্থান থাকবে, যুবকদের কাজ থাকবে, এবং বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে এই লক্ষ্য অর্জন। তো আমরা তো দেখলাম যে এই লক্ষ্যগুলো বিশ্বের দারিদ্র, ক্ষুধা, অসমতা, পরিবেশগত সমস্যার সমাধান দিতে বিভিন্ন দিক থেকে কাজ করে। তাহলে আমরা দেখলাম যে পরিকল্পনাগুলো এসডিজি গোল বা জাতিসংঘের যে টেকসই উন্নয়ন পরিকল্পনার যে লক্ষ্য, যেটা 2030 সালের মধ্যে আমাদের অর্জন করতে হবে, সেটার অনেকগুলো এইগুলো অর্জন করে ফেলে। তো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ লাগবে, তাই না? কিন্তু এই ধরনের প্রকল্পে ইউরোপ থেকে প্রচুর বিনিয়োগ আনা যাবে। যদি কেউ 60% বিনিয়োগ করতে পারেন, বিশেষ করে এই বর্জ্য ব্যবস্থাপনায়, তাহলে বাকি 40% বিনিয়োগ ইউরোপ থেকে করায় দেওয়া সম্ভব। প্রফেসর ইউনূস জানেন কোথায় থেকে পাওয়া যাবে। ওনার টাইম না হলে আমি নিজে এটা জোগাড় করে দেওয়ার দায়িত্ব নিতে পারি, গ্যারান্টি দিচ্ছি। যদিও জানি ওনারা আমার দিবেন না দায়িত্ব, কারণ আমার নাকি ম্যানেজ করা যায় না। ম্যানেজ করা যায় না মানে আমার মাথা গরম, আমি গালাগালি করি, আমি অশিক্ষিত, আমি বগুড়া ভাষায় কথা বলি, হ্যাঁ, আমি ফটো করে ইংরেজি করতে পারি না, আমি আনম্যানেজেবল। তো যে গরু দুধ দেয় তার যেটা লাথি খেলে সমস্যা কি, অসুবিধা আছে? তো নিজেরা করেন, আমার সাহায্য না চাইলে তাও করেন নিজেরা। বাংলাদেশকে 1 বছরের মধ্যে আকাশে তুলে দেওয়া যায় রে ভাই। না পারেন সৃজনশীল আইডিয়া বের করতে, আইডিয়া দিলে সেটা বাস্তবায়ন করার ক্ষমতা, আগ্রহ, উৎসাহ, উদ্যম নাই।